told me they would just die. Terrible, awful, murderous things. গাইস কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা হলিউডের আন্ডাররেটেড মোটামুটি নাম করা একটা হরর সিরিজ সম্পর্কে জানতে চলেছি। এই হরর সিরিজের নাম হচ্ছে এক্স সিরিজ এবং এই এক্স সিরিজের আন্ডারে টোটাল 3টা সিনেমা এসেছে। একটা নাম হচ্ছে এক্স, যেটা 2022 সালে এসেছিল, এবং ওই বছরই আরেকটা সিনেমা এসেছিল যেটা নাম হচ্ছে পার্ল, আর তারপর 2024 সালে এসেছিল ম্যাগজিন। এবং এই 3টা সিনেমার রেটিং খুবই ভালো এবং এই 3টা সিনেমা একটার সাথে আরেকটা কানেক্টেড। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমরা পার্ল সিনেমা থেকে এটা শুরু করছি এবং এই পার্ল সিনেমাটাকে তুমি অনেকটা কয়েকদিন আগে আমরা যে অবজেস্ট সিনেমাটা দেখেছিলাম না র্যান্ডম ভিডিও চ্যানেলে, সেই সিনেমার মতো। আর এই সিনেমাটার IMDb রেট অনেক ভালো, 10-এ 7, হ্যাঁ, এবং 93% ফ্রেশ রেটিং, মানে গল্পের কাহিনী পুরো ভিন্ন, ফ্রেশ। তো চলো আমরা খুবই সংক্ষেপে সিনেমাটি এনজয় করি। তো গল্পের শুরু হয় 1998 সালে, যেখানে আমরা পার্ল নামের একটা মেয়েকে দেখতে পাই এবং তার নামে এই সিনেমাটি। এবং পার্ল আয়নার সামনে দাঁড়িয়ে নাচছিল, আর তখন তার মা রুথ ঘরে এসে তার সঙ্গে রাগারাগি করে। আর কাহিনী যেহেতু বুঝতে পারছো আজ থেকে 100 বছর আগে, তখন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল এবং ইউরোপের অবস্থা খুবই খারাপ। তো যাই হোক, পার্লের মা রুথ পার্লকে গরুর খাবার দিতে বলে। তো পার্ল তখন রেগে গিয়ে খাবার দিতে যায় এবং পশুদের সঙ্গে কথা বলতে বলতে বলে, একদিন তো আমি এই ফার্ম থেকে চলে যাব এবং এখান থেকে আমি মুক্তি পাবো। তো পার্লের কথাগুলো থেকে আমরা বুঝতে পারি সে নাচতে খুব ভালোবাসে এবং একদিন সে ফেমাস অভিনেত্রী হতে চায়। আর তারপর আমরা পার্লকে দেখি যে একটা হাঁসকে মেরে ফেলে সেই হাঁসটিকে পাশে লেগে থাকা একটা অ্যালিগেটর বা কুমিরকে খাওয়ায়। তো এরপর রাতে পার্ল আর তার মা রুথ ডিনারের প্রস্তুতি নিচ্ছিল, আর তখন মা রুথের কথাগুলো থেকে আমরা জানতে পারলি পার্লের নাচ করে নিয়ে সে খুশি নয়। মায়ের কথা হচ্ছে, ফার্মে অনেক কাজ রয়েছে যেগুলো আমি একাই করি, তো পার্লের উচিত তাকে সাহায্য করা। তবে বুঝতেই পারছো অল্প বয়স্ক পার্ল, সে তো তার স্বপ্নে বিভোর। তো এরপর পার্ল খবরের কাগজ পড়ে আর তার মাকে বলে যুদ্ধ শেষ হতে চলেছে। আর যেহেতু সিনেমা 1918 সালের, তো বুঝতেই পারছো এটা প্রথম বিশ্বযুদ্ধের কথা এবং প্রথম বিশ্বযুদ্ধ 1914 সাল থেকে 1918 সাল পর্যন্ত হয়েছিল। তো যাই হোক, মা পার্লের কথা শুনে রেগে যায়, কারণ সে জার্মান সৈন্যদের মৃত্যুর খবর শুনতে চাচ্ছিল না। আর এর কারণটা হচ্ছে পার্লের মা এবং বাবা তারা জার্মান বংশোদ্ভূত আমেরিকান, তারা টেক্সাসে বসবাস করতো, একটা গ্রামীণ খামারে কাজ করতো। মানে আমি ভুল বলেছি, এটা ইউরোপ না, এটা আমেরিকাই, কিন্তু ওরা হচ্ছে ইউরোপিয়ান। তো যাই হোক, এরপর পার্ল করে কি নিউজ পেপার রেখে তার বাবাকে আনার জন্য যায়, আর আমরা দেখি পার্লের বাবা হুইল চেয়ারে বসে রয়েছে, মানে সে তার শরীর নড়াতে পারে না, সে কিছু বলতেও পারে না। তো যাই হোক, ডিনারের পরে পার্ল করে কি তার বাবাকে গোসল করাতে নিয়ে যায়, আর সেখানে আমরা পার্লকে একটা চিঠি পড়তে দেখি, যা থেকে আমরা জানতে পারি পার্লের বিয়ে হয়েছিল এবং তার স্বামী হাওয়ার্ড একজন সৈনিক, যিনি আমেরিকার হয়ে বর্তমানে ফ্রন্ট লাইনে প্রথম বিশ্বযুদ্ধে লড়াই করছেন। আর তারপর পার্ল করে কি তার বাবাকে ওষুধ খাইয়ে বলে যে কাল টাউনে ওষুধ নেওয়ার জন্য সে যাবে, এর সাথে থিয়েটারও যাবে। তবে পার্ল তার বাবাকে মানা করে এই কথা সে যেন তার মাকে না বলে, এবং এটাও বলে যে একদিন তাকে সিনেমাতে ডান্সারদের সাথে পারফরমেন্স করতে দেখা যাবে। আর তখনই তার মা এখানে আসে এবং বলে যে ওষুধ আনতে যদি যাও তাহলে মাস্ক পরে যেও, কারণ 1918 সালে স্প্যানিশ ফ্লু কিন্তু ছড়াচ্ছিল, যেটা পুরো দুনিয়াতেই ছড়াচ্ছিল। মানে ইউরোপ থেকে যুদ্ধের কারণে তো মানুষের আসা যাওয়া থাকতো, তো ওই জন্য আমেরিকাতেও ছড়িয়ে পড়েছিল, মানে আমাদের বর্তমান সময় যে করোনা দেখেছি সেরকম। তো পরের দিন সকালে আমরা দেখতে পাই পার্ল টাউনে যাচ্ছে, যেখানে সে আগে তার বাবার ওষুধ নেয়, তারপর থিয়েটারে যায়। আর কিন্তু ওইখানে আমরা দেখি পার্ল তার বাবার ওষুধ খাচ্ছে, যেটা একটু উইয়ার্ড। আর এরপর আমরা দেখতে পাই পার্ল করে কি ডান্স শোর বুকলেট নেয় এবং থিয়েটারে যায়। ওখানেই পার্ল একজন প্রজেকশনিস্টের সঙ্গে কথা বলে, যে আর কি মনে করো মঞ্চ নাটকের আর কি সবকিছু রেডি করে। তো এই ইয়াং মেয়ে পার্লকে দেখে ওই লোকটা একটু ফ্লার্ট করা শুরু করে, আর এটা পার্লের অনেক ভালো লাগে। আর তারপরে সেই প্রজেকশনিস্ট পার্লকে একটা সিনেমার রিল কেটে দেয় এবং পার্লকে বলে যে তুমি এটা বাড়ি গিয়ে দেখো এবং তোমার স্বপ্ন দেখে আমার ভালো লেগেছে, তুমি নিজের মতো করে নিজের জীবন কাটাবে, কারো কথা ভাবার দরকার নেই। তো এই কথা শুনে পার্ল খুব খুশি হয়, কিন্তু এরপর ফেরার পথে পার্লের পকেট থেকে ওই রিলের টুকরা উড়ে গিয়ে পাশের একটা ভুট্টা খেতে গিয়ে পড়ে। তো পার্ল সেটাকে খুঁজতে ভেতরে যায় এবং খুঁজতে গিয়ে পার্ল একটা কাকতরা পুতুল দেখতে পায় আর সেটার সঙ্গে নিয়ে নাচতে শুরু করে। আর তারপর পার্ল করে কি সেই পুতুলটাকে চুমু দিতে শুরু করে, কিন্তু ওই জায়গাতে সে প্রজেকশনিস্টের মুখ কল্পনা করে। কিন্তু হঠাৎ করে পার্ল ওর দিকে চেঁচিয়ে বলতে থাকে, হ্যাঁ আমি তো বিবাহিত, আমি তোমাকে কেন চুমু দেবো। তো এইরকম সাইকোলজিক্যাল ডিসঅর্ডার দেখে আমরা বুঝতে পারি যে পার্ল কিন্তু স্বাভাবিক মানুষ নয়, তার ব্রেন নর্মাল স্টেজে ছিল না। তো এরপর পার্ল করে কি বাড়িতে ফিরে আসে, যেখানে তার মা তার দেরি হওয়ার জন্য রাগ করে এবং মা পার্লকে বলে তোমার বাবার জামা পাল্টে দাও আর তারপর তাকে গোসল করাও। তো বাথরুমে পার্ল করে কি তার বাবার সঙ্গে কথা বলতে শুরু করে, বাট তখনই হুট করে পার্ল তার বাবাকে চিমটি কাটে এবং দেখতেই পাচ্ছ পার্ল কিরকম সাইকোলজিক্যালি সমস্যা হলে বাবার সামনে এরকম মনে করো খালি গিয়ে শুয়ে থাকে আর কি। তো যাই হোক, এরপর সে তার বাবার গলাও চেপে ধরে, আসলে সে জাস্ট চেক নিচ্ছে তার বাবা বেঁচে আছে কিনা। তো এরপর সিন শিফট হয় ডিনার টেবিলে, আর এরপর মা তখন পার্লকে বাকি টাকার ব্যাপারে জিজ্ঞাসা করে যে ওষুধ আনার পর বাকি টাকা কি করেছো। তো এটার
উত্তর দিতে গিয়ে পার্ল মিথ্যা বলে যে সে বাকি টাকার মিষ্টি খেয়ে ফেলেছে। তো এটা শুনে রুথ রেগে যায় এবং তার খাওয়া থামিয়ে দিয়ে বলে আমাদের কাছে যা কিছু আছে সেটাই অনেক পরিশ্রমের টাকার পরে আমরা পাই। এই যুদ্ধের সময় আমাদের বুঝে শুনে টাকা খরচ করতে হবে, কারণ খাবারের শর্টেজ তো আছেই, তার উপর ফ্লুও ছড়াচ্ছে, কে জানে কখন কোথায় কোন টাকা খরচ হয়ে যাবে। এবং সত্যি একটা কথা বলি তোমাদের, আমি মানসিকভাবে ভীষণ ভয় আছি। বাংলাদেশের উপর এতগুলো ইন্টারন্যাশনাল শকুন এবং দেশি শকুনের চোখ পড়েছে যে আমার মনে হয় খুব শীঘ্রই বাংলাদেশে এরকম একটা পরিস্থিতি আসতেই পারে ভাই। আর না হলে ভালো, কিন্তু আমি প্রচুর ভয় পাচ্ছি যে বাংলাদেশে আমরা ভয়ঙ্কর কিছু দেখবো। তো যাই হোক, এরপর মা পার্লকে অনেক রাগ করে এবং বলে তোমার আরো দায়িত্বশীল হওয়া উচিত, তুমি এখন বাচ্চা নাও। কিন্তু পার্ল কোনো কথা না বলে নিজের ঘরে চলে যায়। আর তারপর পার্ল করে কি গডের কাছে প্রে করে যাতে ওকে একটা বড় স্টার বানিয়ে দেয় এবং পুরো বিশ্বকে চিনতে পারে এবং এই ফার্ম থেকেও মুক্তি পেতে পারে। তো পরের দিন সকালে আমরা দেখি পার্লের শাশুড়ি এবং তার ননদ এসেছে ওদের জন্য খাবার নিয়ে। কিন্তু পার্লের মা ওদের উপর খুশি নয়, কারণ বিয়ের পরেই চলে গিয়েছে স্বামী তোমার যুদ্ধে, তো সে তাদের খাবার নিতে মানা করে। এবং তোমরা সবাই জানো যে বিয়ানে খুব পাল্লাপাল্লে থাকে, দুই শাশুড়িতে কখনোই মেলে না। তো পার্লের শাশুড়ি করে কি খাবারটা বাসার সামনে রেখে চলে যায়। তবে এরপরে পার্লের ননদ করে কি পার্লের কাছে যায় এবং সামনে একটা অনুষ্ঠানের অডিশনের কথা বলে। তো পার্ল অডিশনের কথা শোনার সঙ্গে সঙ্গে খুশি হয়ে যায় এবং সে ভাবতে থাকে সে মঞ্চে নাচছে। তো যাই হোক, এরপরে রাতে পার্ল করে কি তার মায়ের জামা কাপড় চুরি করে পরে নেয় এবং বাড়ি থেকে চুপচাপ বের হয়ে যায়। আর তারপর সে যায় হচ্ছে প্রজেকশনিস্টের সঙ্গে দেখা করতে এবং পার্ল তাকে ওই ভবিষ্যতের নাচের অডিশনের ব্যাপারে বলে হেল্প করতে। তো প্রজেকশনিস্ট বলে ঠিক আছে, আমি তোমাকে হেল্প করব। তো এটা শুনে পার্ল বলে আমি অনেক খুশি তোমার ওপর, তুমি একমাত্র মানুষ যে আমার স্বপ্নের কদর করো। তো এরপর পার্ল বলে যে ওই রিলটা তুমি হারিয়ে ফেলেছি, তুমি আমাকে একটা মুভি দেখাও, সেই মুভিটা দেখাও। তো প্রজেকশন বলে ঠিক আছে, ওই রিল তো না, অন্য একটা মুভি আছে, তুমি সেটা দেখো। তো এরপরই হারামজাদা করে কি পর্ন ভিডিও ছেড়ে দেয়, মানে বুঝতেই পারছো পার্লকে সিরিয়াস করতে যাচ্ছে। তো এরকম কথাবার্তার এক পর্যায়ে প্রজেকশনিস্ট পার্লকে বলে তুমি ফার্ম ছেড়ে কোথাও দূরে চলে যাচ্ছ না কেন? বাট এটার উত্তরে পার্ল জবাব দেয় এটা তখনই সম্ভব হবে যখন আমার বাবা মা এই পৃথিবী থেকে চলে যাবে। মানে এমন ভাবে এই কথাটা বলে প্রজেকশনিস্ট ভয় পেয়ে যায়, একটু আনকমফোর্টেবল হয়ে যায়। যদিও অ্যাডাল্ট মুভি দিয়েছে কিন্তু ওর ফিলিংসটা চলে যায় পার্লের সাইকো টাইপ কথা শুনে। তো যাই হোক, এরপর পার্ল বলে আমার কেন যেন তোমার সঙ্গে কথা বলতে অনেক ভালো লাগে, না হলে ফার্মে একা থাকলে আমার মনে হয় আমি বাকিদের মতো নর্মাল নই। তো এরপর প্রজেকশনিস্ট বলে আমি তো যুদ্ধ শেষ হলে ইউরোপে চলে যাব, তো তুমি যদি ফার্ম থেকে মুক্তি পেতে চাও তুমি আমার সঙ্গে যেতে পারো ইউরোপে। তো এটা শুনে পার্ল খুশি হয় এবং ওকে থ্যাংক ইউ বলে চলে যায়। আর এরপর বাড়ি পৌঁছানোর পরে পার্ল মায়ের কান্নার আওয়াজ শুনতে পায়। আমরা দেখতে পাই যে পার্লের মা কান্না করছে আর তার দুঃখে সে কান্না করছে, স্বামীর অবস্থা, মেয়ের অবস্থা। তো এটা দেখে পার্ল চুপচাপ করে কি রুমে ফিরে যায়। আর পরের দিন সকালে পার্ল তার বাবাকে সেই এলিগেটরের লেকের কাছে নিয়ে যাচ্ছিল, মানে বাবার কাছ থেকে মুক্তি পাবে, বাবাকে কুমির দিয়ে খাওয়াবে। বাট উইন্ডো থেকে বা জানালা থেকে পার্লের মা রুথ তাকে দেখছিল। তো যাই হোক, লেকের কাছে গিয়ে পার্ল তার বাবাকে বলে আমি খুব শীঘ্রই এখান থেকে ইউরোপে চলে যাব, কিন্তু আমি এরকম ফিল করতে চাই না যে তোমাকে বাবা আমি একা ফেলে চলে গিয়েছি বা তোমার কষ্ট হচ্ছে। তো এটা বলে পার্ল ধীরে ধীরে হুইল চেয়ার ঠেলতে শুরু করে এবং কুমিরকে যখন খাওয়াবে হঠাৎ করে মা চলে আসে এবং মা পার্লের উপর রেগে গিয়ে বলে তাড়াতাড়ি তোর বাবাকে বাড়ি নিয়ে যাও, এখানে কেন নিয়ে এসেছো? আর মাকে রেগে যেতে দেখে পার্ল জিজ্ঞাসা করে তুমি আমাকে এত ঘৃণা করো কেন? তো উত্তরে মা রুথ বলে আমি তো তোমাদের সবার ভালো চাই, তোমরা এটা কেন বুঝতে পারো না? বাট পার্ল এটার উত্তরে বলে তাহলে আমার ইচ্ছাগুলোর কি হবে? আর তখন মা রুথ বলে তুমি সেদিন বুঝতে পারবে যে নিজের ইচ্ছার চেয়ে বেশি জরুরি হচ্ছে জীবন বাঁচানোর মতো জিনিসপত্র, দায়িত্ববোধ। তো এটা বলেই মা রুথ করে কি পার্লের বাবাকে বাড়ির দিকে নিয়ে যায়। আর এদিকে পার্ল করে কি অ্যালিগেটর খুঁজতে খুঁজতে সেটার কাছে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে অ্যালিগেটরের ডিম দেখতে পায়। আর ওইখান থেকে একটা ডিম কি মনে করে তুলে নিয়ে আসে এবং মনে করো মুরগির খামারে রেখে দেয়। কিন্তু হঠাৎ করে পাগল হয়ে সেই ডিমটাকে হাতে নিয়ে তার স্বামীর কথা মনে করে স্বামীর রাগে করে কি ডিমটা চাপ দিয়ে ভেঙে ফেলে। আর এরপর রাতে আমরা সবাইকে একসঙ্গে ডিনার করতে দেখি। আর তখনই মা রুথ পার্ল যে থিয়েটারে যাবে, মানে নাচের প্র্যাকটিস করতে চায়, এটার ব্যাপারে রাগ দেখাতে থাকে। তো তোমরা হয়তো ভাবছো যে রুথ এটা কিভাবে জানতে পারলো। আসলে মা রুথ পার্লের লুকানো ওই মুভির বুকলেটটা দেখেছিল যেটা ওই প্রজেকশনিস্ট দিয়েছিল। তো মা রুথ তখন পার্লকে বেসমেন্টে গিয়ে সেলফ কোয়ারেন্টাইন করতে বলে, কারণ ও যেহেতু বাইরে গিয়ে যাতায়াত করছে, থিয়েটারে যাচ্ছে, ওর কাছ থেকে তো অসুখ ছড়াতে পারে। তো কয়েকদিন সেখানে থাকবে যাতে ফ্লু হলে ওকে আলাদা রাখা যায়। তবে পার্ল তখন মা রুথকে বলে দেখো কাল আমি ডান্স অডিশনে যাবই, কিন্তু মা সরাসরি না করে দেয়। তো এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। আর তারপর মা রুথ পার্লকে একটা স্বার্থপর বলে তুমি আমাদেরকে নিজের থেকে নিচু মনে করো, তোমার কোনো দায়িত্ববোধই নেই। তো এই কথা শুনে পার্ল বলে আচ্ছা ঠিক আছে মা, দেখো আমি যদি অডিশনে সিলেক্ট না হই তাহলে সারা জীবন আর এই ব্যাপারে কোনো কথা বলবো না, চুপচাপ এই ফার্মে কাজ করে যাব, কিন্তু আমাকে এইবার অন্তত অডিশন দেওয়ার অনুমতিটা দাও যাতে আমার মনে জীবনে কোনো আফসোস না থাকে। বাট এটা শুনে রুথ পার্লকে রেগে গিয়ে বলে আমি তোমার সকল কাজকর্ম সম্পর্কে জানি যা তুমি একলা একলা করো। তো এখানে আমরা বুঝতে পারি যে রুথ যে পশুদেরকে মারে এবং একটা স্যাটিসফ্যাকশন নেয় এটা ওর মা জানে। তো এরপর মা রুথ পার্লকে বলে একদিন সবাই তোমার আসল চেহারা বুঝে যাবে এবং যে তোমার আসল চেহারা বুঝে যাবে সে তোমাকে ভয় পেতে শুরু করবে, কারণ তুমি মানসিকভাবে অসুস্থ এবং ভবিষ্যতে তুমি যে কারো ক্ষতি করতে পারো। আর এর জন্য আমি তোমাকে এই ফার্ম থেকে বের হতে দিতে পারবো না। আর এই জায়গাতে আমরা মা রুথের অনেক রাগ দেখতে পাই এবং দুঃখ দেখতে পাই। তার দুঃখ যে সব দায়িত্বের ভার তার উপরে সে পড়েছে। একে তো তার স্বামী কোনো কাজের নয়, উল্টো স্বামীর যত্ন নিতে হয়, আর মেয়েটাও হয়েছে পাগল, কোনো
কোনো সাহায্য করছে না। তো এরকম পরিস্থিতিতে সে এত বেশি টেনসড হয়ে যায় যে মা করে কি একটা ছুরি নিয়ে পার্লের বাবাকে মারার কথা বলে এবং বলে ঠিক আছে আমরা দুজন মারা যাই, তারপর তুমি মুক্তি পাও। কিন্তু পার্ল তখন ভয় পেয়ে যায়। আর এরপর মা রুথ পার্লকে বলে আচ্ছা ঠিক আছে তুমি যদি যেতে চাও যাও, কিন্তু আমি জানি তুমি অবশ্যই ফেল করবে, আর আমি চাই তুমি যাতে বুঝতে পারো ফেল করার ফিলিংসটা কেমন হয়, যা আমি বারবার ফিল করি। না আমি সংসারে পাশ করতে পেরেছি, না স্বামী নিয়ে পাশ করতে পেরেছি, না সন্তান নিয়ে পাশ করতে পেরেছি। মানে ব্যাপারটা এরকমই যে সে অনেক ফেল করেছে। আর তখন পার্ল বলে দেখো আমি তোমার মতো জীবন কাটাতে চাই না মা। তো এই কথা শুনে মা অনেক রেগে যায় এবং পার্লকে একটা থাপ্পড় মারে। বাট পার্লও করে উল্টো তার নিজের মাকে থাপ্পড় মারে। আর এ নিয়ে তাদের মধ্যে তুমুল ঝগড়া হয় এবং ঝগড়ার মাঝে মার পোশাকে আগুন ধরে যায়। আর পার্ল তখন প্যানিক করে আশেপাশ থেকে গরম পানি নিয়ে রুথের ওপর ঠেলে দেয়, মানে মায়ের উপর। আর গরম পানিতে আগুন তো নিভে যায়, কিন্তু এত গরম পানি যে মায়ের পুরো শরীর জ্বলে যায়। আর তখন পার্ল করে কি মাকে টেনে নিয়ে বেসমেন্টে নিয়ে যায় এবং সেখানেই ফেলে দেয়। আর ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটা ব্রেক রয়েছে, তুমি ব্রেকটা কাইন্ডলি স্কিপ করে মূল ভিডিওতে চলে যাবে। আসলে আমরা ব্রেক এখন ফার্স্টে দেই না কিসের জন্য, আমাদের প্রচুর নতুন অডিয়েন্স আসছে, সামনে বাড়তি কথা বললে বা তোমার ব্রেক থাকলে হয় কি ওরা চলে যায়। তো ওই জন্য তোমরা এখন ভিডিওটা টানতে পারো, টেনে মূল ভিডিওতে যেতে পারো, একটু অ্যাডজাস্ট করতে হবে তোমাদের। হ্যালো ফ্রেন্ডস, একটা অসাধারণ প্ল্যাটফর্মের ব্যাপারে বলতে যাচ্ছি যেটা পিএসজি স্পন্সর করে। সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। ফুটবল লাভারদের জন্য অনেক অনেক বড় অপরচুনিটি। 11 জন ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হবে। তুমি তোমার ফেভারিট টিমকে সাপোর্ট করতে পারো, লাইভ ম্যাচ দেখতে পারবে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে, ম্যাচের ইনসাইট এবং অনুমান করতে পারো স্কোর, আর সাথে উইনও হতে পারো। এছাড়াও এখানে আরো অনেক খেলা রয়েছে, যেমন ক্রাশ, চিকেন রোড। এখানে তুমি অনেক উপহারও জিততে পারো, যেমন BMW, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছু। আর স্ক্রিনে দেওয়া প্রোমো কোড রেজিস্ট্রেশনে ইউজ করলে প্রথম ডিপোজিটে পাবা 50,000 রুপি। আর ফ্রি স্পিন তো থাকছেই। এখানে উইনিং মানি খুব সহজেই উঠানো যায়, যেমন আইপে, সাম্পাত, বিসওয়া, ক্যাশ এবং অন্যান্য উপায়ে। এন্টারটেইনের জন্য এটা ইউজ করতে পারো, যেমন অনেকেই করে। তো কমেন্ট চেক করো, রেজিস্ট্রেশন করো আর রিওয়ার্ড যেত। তো ব্রেক শেষে আমরা আবার ফেরত আসলাম। তো আমরা কি দেখেছি যে পার্ল করে কি তার মাকে পুরো শরীর জ্বালিয়ে দিয়েছে এবং তারপর বেসমেন্টে নিয়ে গিয়েছে। তো এরপর পার্ল করে কি এই দুঃখে দ্রুত যায় হচ্ছে প্রজেকশনিস্টের কাছে এবং কোনো কথা নাই গিয়ে প্রজেকশনিস্টকে বলে আমাকে করো। তো দুজনে ইন্টিমেট হয়। চিন্তা করো কোন টাইপের সাইকো, মানে প্রজেকশনিস্টের কাছে তো এটা মেঘনা চাইতেই সুনামি। তো যাই এরপর রাতে পার্ল একটা স্বপ্ন দেখে যে সে স্টেজে পারফরমেন্স করছে এবং সবাই ওকে দেখে তালি বাজাচ্ছে, আর সেখানে ওর বাবা মাও রয়েছে। কিন্তু এরপর ওর মা যখন মাস্ক খুলে তখন দেখা যায় ওর মায়ের পুরো পুড়ে যাওয়া ভয়ঙ্কর চেহারা। তো পার্ল তখন ভয় পেয়ে উঠে পড়ে এবং ও তো প্রজেকশনিস্টের বাড়িতে ছিল বা এখন বাড়ি ফেরার জন্য রেডি হতে থাকে। বাট প্রজেকশনিস্ট বলে আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। তো পরের দিন আমরা দেখতে পাই প্রজেকশনিস্ট পার্লের বাড়িতে আসে এবং বাড়ির বাইরে ফেলে রাখা পার্লের শাশুড়ির যে ওই শুয়োরের মাংসটা সেটা দেখতে পাই পচে গিয়েছে, প্রায় মানে ফাঙ্গাস পড়ে গিয়েছে। আর তারপর পার্ল করে কি ভেতরে যায়, তার বাবার কাছে ক্ষমা চায় এবং প্রজেকশনিস্টের কাছে পরিচয় করিয়ে দেয়। আর এরপর তারা করে কি পার্লের বেডরুমে গিয়ে আবার ইন্টিমেট হতে শুরু করে। কিন্তু প্রজেকশনিস্ট পার্লের বারবার অবস্থা দেখে একটু আনকমফোর্টেবল হয়ে গিয়েছিল। আর তখনই হঠাৎ করে সে কিছু আওয়াজ শুনতে পায়। তবে পার্ল মানা করলেও এই আওয়াজের পিছু নিয়ে ওই হারামজাদা করে কি ডাইনিং এরিয়াতে যায় এবং দেখতে পায় ঘরের অবস্থা খুবই খারাপ। আর এগুলো দেখে প্রজেকশনিস্টের আরো অকওয়ার্ড ফিল হচ্ছিল। বাট তখনই পেছন থেকে পার্ল আসে এবং বলে এই কাজগুলো কুকুরে করেছে, মানে ওই ওর মায়ের আগুন লেগেছে, ধস্তাধস্তি করেছে, ঘরটর তাবল তাবল। তো যাই এরপর পার্ল আরো যোগ করে যে এই ঘরের অবস্থা করেছে বলেই কুকুরটাকে আমি বেসমেন্টে আটকে রেখেছি, আর ওই কুকুরটাই আওয়াজ করছে। আর ওইদিকে ওর মায়ের অবস্থা এত খারাপ যে সে তো কথা বলতে পারছে না, মুখ টুক জিবলা টিবলা তো পড়ে গিয়েছে, শুধু শব্দই করতে পারছে। তো এরপর পার্ল করে কি প্রজেকশনিস্টকে তার আস্তাবল দেখাতে নিয়ে যায় এবং সবকিছু ভুলে সে খুশি খুশি প্রাণীদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। আর তখন প্রজেকশনিস্ট তাকে আবারও কুকুর সম্পর্কে জিজ্ঞাসা করে যে তোমাদের কুকুর কয়টা। বাট পার্ল তখন বলে আমাদের তো কোনো কুকুর নেই। বাট একটু আগেই কিন্তু পার্ল কুকুরের কথা বলেছিল। তো এই কথাটা কি হয়, কনফ্লিক্টিং হয়ে যায়। তো এটা শুনে প্রজেকশনিস্ট বুঝে যায় যে এই মেয়ের মাথায় তো ঝামেলা আছে এবং ঘটনা তো ঘাপলা। তবে ও বুঝতে দেয় না, জাস্ট এতটুকুই বলে আমার একটু কাজ আছে, যেতে হবে। বাট পার্ল জিজ্ঞাসা করে তুমি হঠাৎ করে এমন আচরণ কেন করছো, তুমি বাড়িতে কি দেখেছো? তো পার্ল রেগে চিৎকার করতে শুরু করে, যা দেখে প্রজেকশনিস্ট বলে যে আমি তো তোমাকে দেখে ভয় পাচ্ছি, তোমার কথা শুনে ভয় পেয়েছি। তো এই কথা শুনে পার্লের তার মায়ের কথা মনে পড়ে যে তোকে দেখে মানুষ একদিন ভয় পাবে। তো পার্লের মাথা খারাপ হয়ে যায় এবং সে করে কি তার হাতে পোল মানে ওই ত্রিশূল সেটা নিয়ে করে কি একবারে পেটে ঢুকিয়ে দেয়। তারপর একবারে ও চিৎকার করতে করতে প্রজেকশনিস্টের চেহারার ভেতরে ঢুকিয়ে দেয়। আর তারপর আমরা দেখতে পাই যে পার্ল বেসমেন্টে যায় এবং আমরা দেখি যে তার মা রুথ আর বেঁচে নেই। তো এরপর পার্ল করে কি রুথকে সিঁড়ি থেকে ধাক্কা দেয় আর তারপর তার বাবাকে গোসল করাতে নিয়ে যায়। আর এখানে আমরা দেখতে পাই পার্লের বাবাও বেশ ভয় পাওয়ার চেহারা নিয়ে পার্লের দিকে তাকিয়ে রয়েছে। তো যাই এরপর পার্ল করে কি তাকে রেডি করে। আর এরপর পার্ল নিচে করে কি রুথ বা মায়ের কাপড় পরে এবং সব জিনিস গুছিয়ে নিয়ে নিচে নামে। তবে যাওয়ার আগে পার্ল তার বাবাকে ধন্যবাদ জানায় যে বাবা তোমাকে অনেক ধন্যবাদ, এবং বালিশ চাপা দিয়ে বাবাকে মেরে ফেলে। তারপর চিন্তা করো ভাই কোন লেভেলের সাইকো। তো এরপর সে করে কি ওই প্রজেকশনিস্টকে তার গাড়ি সহ ঠেলে পানিতে ফেলে দেয় এবং
এবং যায় এরপর অডিশনে। তো এ পর্যন্ত তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে পার্ল কোন লেভেলের ভয়ঙ্কর একটা সাইকোলজিক্যাল সমস্যা একটা মেয়ে। তো যাই হোক, এর পরের সিনে আমরা মিটসিকে দেখি, পার্লের ননদি, যে পার্লকে অডিশন দিতে আসতে দেখে অনেক খুশি হয়। তো মিটসি পার্লের হাতের লাগেজও দেখে আর এই ব্যাপারে পার্লকে জিজ্ঞাসা করে, বাট পার্ল তখন উইয়ার্ড ভয়েসে বলে যে আমার সিলেক্ট হওয়া খুবই জরুরি, আর সিলেক্ট হলেই আমি এখান থেকে চলে যাব। তো কিছুক্ষণ পরে মিটসি পার্লকে সিট এক্সচেঞ্জ করতে বলে, কারণ সে খুব নার্ভাস ছিল, মানে যাতে মিটসির লাইনটা একটু পরে আসে এবং পার্ল আগে যায় আর কি তোমার অডিশনে। তো পার্ল তখন ওকে সুযোগ দেয় এবং তারপর পার্ল মিটসিকে বলে তুমি আমার খুব ভালো বন্ধু, আর মিটসিও তখন পার্লকে বলে তুমি আমার খুব ভালো বান্ধবী। তো যাই হোক, পার্ল এটা শুনে খুশি হয় এবং অডিশনের জন্য ওকে ভেতরে ডাকা হয়। তো ওখানে গিয়ে পার্ল পারফরমেন্স করতে করতে হারিয়ে যায় তার কল্পনার জগতে। সে দেখতে পায় তার সঙ্গে আর অনেকেই নাচছে, কিন্তু জাজ পার্লকে বলে দেখো আমরা আসলে আলাদা কিছু খুঁজছি, যার চুল হবে মনে করো ব্লন্ডি টাইপের, মানে সাদা এবং আরো বেশি ইয়ং। আর আমেরিকাতে ব্লন্ডি হেয়ারস এর অনেক মনে করো চাহিদা রয়েছে, কালো চুলের চেয়ে সাদা চুল মেয়েদের অনেক বেশি চাহিদা। তো এরপর তারা পার্লকে রিজেক্ট করে দেয়, আর পার্ল সেই রিজেকশন সামলাতে পারে না। আর ওই সময় হঠাৎ করে জাজদের জায়গায় পার্ল তার পরিবারের সবাইকে দেখতে শুরু করে, যারা তাকে উঠতে দিতে চায় না। তো সবাইকে দেখে ও তো আবল তাবল হয়ে যায় এবং জাজদের আরেকটা সুযোগ দেওয়ার জন্য চিৎকার করে বলতে থাকে। তো যাই হোক, এরপর আমরা দেখি পার্ল বাইরে বসে কাঁদছে, আর এরপর মিটসি তাকে বাড়িতে নিয়ে আসে। তো বাড়ির বাইরে মিটসি তার দেয়া খাবারটা পচতে দেখে সে পার্লের কাছে জানতে চায় যে এটা কেন পচছে এখানে। তবে পার্ল এটা নিয়ে কিছু না বলে চুপচাপ ভেতরে গিয়ে টেবিলে বসে যায়। আর এখানে পার্ল মিটসিকে বলে আমার মা ঠিকই বলেছিল যে আমি এই ফার্ম থেকে কখনো বেরোতে পারবো না। তো এটা শুনে মিটসি তাকে সান্ত্বনা দেয় এবং জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে, কেমন ফিল করছো। তো পার্ল এখানে বলে আমার মনে হচ্ছে আমি একদম ঠিক নেই, এমনকি আমার মনে হয় আমি অন্যদের মতো স্বাভাবিকও নই। তো এখানে ননদ মিটসি পার্লকে বলে তুমি আমাকে তোমার স্বামী মনে করে তোমার সমস্ত কথা খুলে বলো, তোমার মন হালকা হবে। তো পার্ল প্রথমে মানা করে, কিন্তু মিটসি অনেক জোর করাতে সে রাজি হয়ে যায়। তো এখানে পার্ল সত্যি সত্যি তার মনের সমস্ত কথা খুলে বলতে থাকে, যে সে কিভাবে তোমার ভাই আমি হাওয়ার্ডকে ঘৃণা করি, কারণ সে আমাকে এই ফার্মে একা রেখে চলে গিয়েছে। এবং এটাও সে বলে যে কিভাবে সে হার্ডওয়ার্ডকে চিট করেছে, মানে ওই প্রজেকশনিস্টের সাথে সে কয়েকবার রাশিকরণ করেছে। তার সাথে এটাও বলে যে হাওয়ার্ডের সাথে তার প্রথম কিভাবে দেখা হয়েছিল। তো হাওয়ার্ড মূলত এসেছিল ওদের ফার্মে কাজ করার জন্য যখন ওর বাবা সুস্থ ছিল, আর তখন থেকে সে হাওয়ার্ডকে পছন্দ করতে শুরু করে। তবে হাওয়ার্ডের একটা বিষয় দেখে তার জেলাস হতো, কারণ হাওয়ার্ড এইসব বাধ্য হয়ে করছিল না, সে টাকার জন্য কাজ করতো এবং যখন ইচ্ছা সে নিজের বাড়ি ফিরতে পারতো, একদিন কাজ করলে একদিন ফ্রি নিতে পারতো, কিন্তু তার নিজের বাড়িতে তাকে আজীবন ভোটে কাজ করতে হয়েছে। তো এই জন্যই পার্ল হাওয়ার্ডকে বিয়ে করেছিল, যাতে এই ফার্ম থেকে মুক্তি পেতে পারে। কিন্তু কয়েকদিন পরেই হাওয়ার্ড তাকে আবারও ফার্মে ফিরিয়ে নিয়ে আসে। আর পার্ল বলে আমি তখন প্রেগনেন্ট ছিলাম, কিন্তু আমি মা হতে চাইনি, কারণ আমি এসবের জন্য রেডি ছিলাম না, আর এর জন্য আমার মিসক্যারেজ হয়ে যায়। তখন আমি খুব খুশি ছিলাম। আর এরপর পার্ল রেগে বলতে শুরু করে আমার সাথেই কেন এটা হলো, হাওয়ার্ড আমাকে ছেড়ে যুদ্ধে চলে গেল, আর তাছাড়া আমার শুধুমাত্র এই ফার্ম থেকে মুক্তি আর ড্যান্সার হওয়ার একটা স্বপ্ন ছিল। আমি তো শুধুমাত্র এটাই চেয়েছিলাম সবাইকে ভালোবাসুক, কিন্তু সবার মনে কেন আমাকে নিয়ে এত ভয় ছিল, তাহলে আমার জীবনে কি আমার মায়ের মতো হয়ে যাবে। তো এরপর পার্ল বলে আমার মা ঠিকই বলেছিল, আমি একটা ফেইলিওর, আমি দুর্বল, অন্যদের মতো আমি স্মার্ট নই বা ফ্রেন্ডলি নই। তো এরপর পার্ল করে কি ইমাজিনারি হাওয়ার্ডকে, মানে ওর ননদীকে ওর হাজবেন্ড মনে করে বলতে শুরু করে আমি ভয় পাই তুমি যখন ফিরে আসবে, তুমিও তো আমাকে দেখে ভয় পাবে, আমাকে ছেড়ে চলে যাবে। আর এরপর পার্লের কনফেশন গুলো, মানে স্বীকারোক্তিগুলো ভয়ঙ্কর ডার্ক দিকে টার্ন নিতে শুরু করে, মানে সে তার করা খুনগুলো নিয়েও কথা বলতে শুরু করে। পার্ল বলে কিভাবে সে কেবল ছোট ছোট পশুগুলোকে মারতো কারণ এতে সে আনন্দ পেত, কিন্তু এরপর সে তার মাকে মেরে ফেলেছে, তারপর ওই প্রজেকশনিস্টকেও মেরে ফেলেছে। কিন্তু এরপর পার্ল বাবার জন্য কান্না করা শুরু করে, বলে আমার বাবা এটা ডিজার্ভ করে না, সে আমাকে খুব ভালোবাসতো, কিন্তু আমি তাকেও মেরে ফেলেছি, কারণ তাকে আমি ভালোবাসি, সে যাতে ভালো থাকে জন্য তাকে হত্যা করেছি। তারপর পার্ল বলে আমার সবকিছু ঠিক করতে হবে, আর সেটা তোমার ভাই হাওয়ার্ড আসার আগেই। এবং পার্লের প্ল্যান ছিল সে তার পরের জীবনটা হাওয়ার্ডের সঙ্গে সুখে শান্তিতে কাটাবে। এখন তার কোনো কাজ নেই, পুরো ফার্মে কেউ নেই তাকে শাসন করার জন্য। তো এসব বলে পার্ল হঠাৎ করে চুপ হয়ে যায় এবং মিটসির দিকে তাকায়, এবং মিটসি তো এইসব শুনে অলরেডি মনে করে খারাপ হয়ে গিয়েছে, ওর ফর্সা মুখ লাল হয়ে গিয়েছে, ফ্যাকাশে হয়ে গিয়েছে। এবং মিটসি বলে আমার একটু কাজ আছে, বাড়ি যেতে হবে। বাট পার্ল জিজ্ঞাসা করে তুমিও কি আমাকে ভয় পেতে শুরু করেছো তাই তো? মিটসি বলে না আমি ভয় পাইনি। বাট ওই মুহূর্তে পার্ল মিটসিকে বলে তুমি অডিশনে সিলেক্ট হয়েছো, আমি হইনি তাই না, তুমি সিলেক্ট হয়েছো। তো মিটসি প্রথমে অস্বীকার করে, কিন্তু পার্লের ভয়ে সে সত্যি কথাটা বলে দেয় হ্যাঁ। আর তারপর মিটসি বলে তুমি তাহলে ওই শো দেখতে এসো, আমার শোটা। তো এইটা শুনে পার্লের মেজাজ আরো খারাপ হয়ে যায়, আর সে মিটসিকে বলে তুমি তো সবকিছু সবসময় পেয়ে যাও, কিন্তু আমি কিছু পাই না কেন। তো এরপর পার্ল মিটসিকে বলে আচ্ছা ঠিক আছে, আজকে যা বলেছি এগুলো কিন্তু কাউকে বলবে না তাই না। তো মিটসি তখন একটা ভয়ের হাসি দেয় এবং বাইরে চলে যায়। বাট হঠাৎ করে পার্ল করে কি উঠে দাঁড়ায় এবং কুড়াল নিয়ে মিটসির পেছনে দৌড়ায়। আর এটা দেখে মিটসির তো মনে করো হালুয়া টাইট, সে চিৎকার করে সাহায্যের জন্য দৌড়াতে শুরু করে, কিন্তু পার্ল তার উপর অ্যাটাক করে দেয়। তো মিটসি এরপর পার্লকে থামতে বলে, আর সে বলে আমি কাউকে জানাবো না, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, তুমি যা বলবে আমি তাই করবো। তো এই কথার পরে পার্ল তার মায়ের কথা রিপিট করে যে আমি কি চাই বা না চাই সেটার এখন হিসাব না, হিসাব হচ্ছে আমার বেঁচে থাকার জন্য কি লাগবে সেটা দরকার, মানে পার্ল বেঁচে থাকতে গেলে ওর ননদিকে মরতে হবে। তো এই কথা বলে পার্ল করে কি মিটসিকে মেরে ফেলে। আর তারপর বাড়ি ফিরে সে বেসমেন্টে যায় এবং মায়ের ডেড বডিকে জড়িয়ে ধরে
ধরে, আর তখন পাল কল্পনা করে যে তার মা তার জন্য গান গাইছে, আর এইবার প্রথমবারের মতো পাল তার মরা মাকে আই লাভ ইউ বলে। মানে সবকিছু উইয়ার্ড। তো এরপর পাল সবকিছু আগের মতো করার জন্য তার মা আর বাবাকে ডাইনিং টেবিলে বসায় এবং বাইরের ওই পচা শুয়োর টেবিলে রেখে দেয়, এবং ওই দিন তাদের বাবা মার সঙ্গে খাবার খায়। আর তারপর আমরা দেখি পাল করে কি ওর ননদের বডি কেটে টুকরো টুকরো করে কুমিরকে খাওয়াচ্ছে। আর এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই হাওয়ার্ডকে, সে বাড়ি ফিরে এসেছে, আর সে যখন বাড়ির ভেতরেও ঢোকে তখন ডাইনিং রুমে ওর শ্বশুর শাশুড়ির লাশ দেখে তো ভয় পেয়ে যায়, এবং টেবিলের উপর খাবারটাও পচা। তো এটা দেখে হাওয়ার্ড পুরো চমকে ওঠে। আর হঠাৎ করে তখন পার্লের কণ্ঠস্বর শোনা যায়, এবং পার্ল বলে ওয়েলকাম ব্যাক মাই কাঁচা রাস্তা, ওয়েলকাম ব্যাক মাই স্বামী। তো ওই অবস্থায় আমরা পার্লকে ক্রিপে একটা হাসি দিতে দেখি, এবং সে ততক্ষণ ওইভাবে অদ্ভুত হাসি হাসতে থাকে যে পর্যন্ত সিনেমা স্ক্রিন ব্ল্যাক আউট হয়ে শেষ না হয়ে যায়। তো এটা খুবই আনকমফোর্টেবল একটা সিন ছিল, এবং এখানেই সিনেমাটা শেষ হয়। তো যাই হোক, আমি আশা করছি সিনেমাটি তোমার পছন্দ হয়েছে, এবং সেকেন্ড পার্ট ভাই আরো ডেঞ্জারাস, এবং সেকেন্ড পার্ট পুরো 18+, মানে সেকেন্ড পার্ট সিনেমাকে তুমি 2x সিনেমা বলতে পারো, মানে ওটা পর্ন নিয়ে সিনেমা পুরাটা। থার্ড পার্টও পুরো পর্ন নিয়ে, এবং সিনেমাতে ডিরেক্ট পর্ন দেখানো হয়েছে। তো এই জন্য সেকেন্ড পার্টটাকে আমাকে ব্লার করে দিতে হবে। তো যাই হোক, তোমরা যদি চাও তাহলে এটার সেকেন্ড পার্ট এবং থার্ড পার্ট আমি নিয়ে আসবো। সিনেমাগুলো একবার দেখার জন্য মোটামুটি ভালোই, খারাপ না। তো যাই হোক, আমি গল্পের থিওরিটা বলবো, মানে পুরো সিনেমার যে থিওরি আমি কি বুঝলাম সেটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করবো আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট সম্পর্কে কিছু বলার পরে। তো আমাদের যে ওয়েবসাইট রয়েছে স্যাভেজ অন নামে, এটা একটা মার্চেন্ডাইজ ওয়েবসাইট, এবং এই ওয়েবসাইটের স্পেশালিটি হচ্ছে এখানে তুমি অনেক ধরনের প্রোডাক্ট পাবে। ফর এক্সাম্পল, আমরা যদি এখন ঘড়ির সেগমেন্টে যাই, তুমি এখানে দেখতে পাচ্ছ অনেক ঘড়ির কালেকশন রয়েছে, এবং মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে বাংলাদেশের যে কোনো জায়গার যেখানে তুমি কম দামে ঘড়ি পাবে। এর সাথে আরেকটা বিষয় বলে, তুমি যদি ঘড়ির সেলার হয়ে থাকো, লোকালে যে তোমার দোকান থেকে থাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে, তুমি এখান থেকে যে কোনো একটা ঘড়ি দেখো, এমনকি অনলাইনে কোথাও তুমি কোনো একটা ঘড়ি দেখেছো, মনে করো আমাদের ওয়েবসাইটে নাই, কিন্তু কোথাও তুমি কোনো একটা ঘড়ি দেখেছো, ওটা তোমার পাইকারি লাগবে বা অল্প দামে লাগবে, তুমি তাও আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবে। কারণ আমরা ডিরেক্ট বাংলাদেশে চীন থেকে যে ইম্পোর্ট করে ঘড়ি, তাদের সাথে আমরা ডিল করেছি ঘড়ি আর সানগ্লাস। তো তুমি বাজারের যে কোনো সানগ্লাস, যে কোনো ঘড়ি তোমার যদি পছন্দ হয়, তুমি পাইকারি এখান থেকে অর্ডার করতে পারবে। জাস্ট ছবি দেবে আমাদের, তারপর আমরা তোমাকে রেট দেবো, পাইকারি রেট। আর যদি খুচরা নিতে চাও, খুচরা রেটও থাকবে, খুচরাও নিতে পারো। তো আগে তোমরা ওয়েবসাইটে যাও, এবং সেখানে ঘড়ি এবং আমাদের সানগ্লাসের যে কালেকশনগুলো রয়েছে ওগুলোর মধ্যে তোমরা ঢুকো, আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে। সেখানে গিয়ে তোমরা ঘড়ি, যে কোনো ঘড়ি বা যে কোনো সানগ্লাস চয়েস করো, এবং ওখান থেকে অর্ডার করলে তুমি নিশ্চিন্ত থাকো প্রোডাক্ট ভালো পাবে, এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে পাবে, এটা গ্যারান্টি। এবং তুমি পাইকারিও নিতে পারবে ঘড়ি এবং চশমা অনলি। তো চলো এবার আমরা এই সিনেমার থিওরিটা তোমাদেরকে বোঝাই। তো থিওরির কথা বললে, এটার মেজর থিওরি ছিল এটাই যে পার্লের লং টার্ম আইসোলেশন থাকার কারণে এবং মায়ের স্ট্রিক্ট ব্যবহারের কারণে সে ধীরে ধীরে মেন্টালি আনস্টেবল হয়ে উঠেছিল। প্রথমত সে তার ছোট থেকেই মনে হয়েছে সে ফার্মে ফেসে গিয়েছে, কোনো কিছু করতে পারছে না, লাইফে যেটা করার ইচ্ছা করতে পারছে না। ফর এক্সাম্পল, আমার অবস্থাটা দেখো, র্যান্ডম গ্রুপে আমি আটকে গিয়েছি, আমার ভয়েস ছাড়া চলে না, আমাকে ভয়েস দিতে হবে, কিন্তু আমার শখ আমি পিসি গেমে অনেক বড় নাম করবো। এবং তোমরা যদি আমাকে সাপোর্ট করতে, আমি দেখা গেছে তোমার নতুন নতুন যত পিসি গেম আসছে সেগুলো আমি এত ভালো করে খেলে, মনে করো যে এত সুন্দর মতো উপস্থাপন করতাম, ওয়ার্ল্ড ওয়াইড কাস্টমার আমি আনতে পারতাম। কারণ শর্ট ভিডিওতে তো আমার বাংলা কথা থাকবে না, লং ভিডিওতেও আমি তোমাদের মজা দিতে পারতাম, শর্ট ভিডিওতেও ইন্টারন্যাশনাল কাস্টমার আনতে পারতাম। আর তাছাড়া ইন্টারন্যাশনাল অনেক আমার পরিচিত ইউটিউবার আছে, তাদের সাথে কোলাবোরেশন করে টুকটাক ইংরেজি যাই পেরে ওর মধ্যে দিয়ে ইন্টারন্যাশনালিও আমরা চালাতে পারতাম। মানে আমার কিন্তু সম্ভাবনা ছিল, কিন্তু এই যে তোমাদের মতো এই যে র্যান্ডম গ্রুপের ফার্মে আমি আটকে গিয়েছি, আর তোমরা তো সাপোর্ট করবাই না, তোমরা তোমাকে এই পর্যন্ত রেখে দিবা। তো সেম সিচুয়েশন আমারও। তো আমিও যেমন গেমার হতে চেয়েছিলাম, ওটা হতে পারছি না তোমাদের জন্য, এরকম পারলো ডান্সার হতে চেয়েছিল, কিন্তু সে ওটা হতে পারেনি তার দায়িত্ববোধের জন্য। তো যাই এভাবে যেতে যেতে পারলে একটা সময় নিজের মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে, এবং বুঝতেই পারছো পারলের মানসিক স্বাস্থ্য এবং তার পরিস্থিতি নানা প্রতীক দিয়ে দেখানো হয়েছে। আর এই মুভিতে আরেকটা সত্যকারের জিনিস দেখানো হয়েছে, সেটা হচ্ছে একাত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তার উপর স্প্যানিশ ফ্লু, মানে আজ থেকে 100 বছর আগের ওই কাহিনীটা। তখন ধনী আর গরিবরা আলাদা হয়ে গিয়েছিল অনেক। যেমন মিটসিদের মানে ননদদের লাইফস্টাইল ছিল অনেক ভালো, বাট পার্লদের লাইফস্টাইল ছিল খুবই খারাপ, তারা খালি কষ্টই করতো। আর মিটসির কাছে সব ছিল, স্বাধীনতা ছিল, খাবার দাবার ছিল, সৌন্দর্য ছিল, কিন্তু পার্লের কাছে কিছুই ছিল না, সে কোনো মতে কিছু খেয়ে বেঁচে ছিল। তো এরপর মিটসের পরিবার যখন ওদের জন্য আনামে একটা শুয়োর নিয়ে আসে, যেটা খুবই লাক্সারিয়াস খাবার ওই সময়, তো ওটা দেখে রুথের মায়ের অনেক কষ্ট লেগেছিল, মানে নিজের প্রতি একটা খারাপ লেগেছিল যে এত টাকার জিনিস আমরা তো খেতে পারি না বা পাই না বা খাবো না, অভ্যাস করবো না। কারণ ওই সময় পৃথিবীর অবস্থা খুবই খারাপ, কিন্তু ধনী পরিবাররা যা ছিল তাই আছে, কিন্তু গরিব পরিবারের মানুষগুলোর মানসিক অবস্থা খারাপ হয়ে গিয়েছে। এখনো যদি বাংলাদেশে যুদ্ধ হয়, একটু আগে আমি সিনেমাতে বললাম, যুদ্ধ যদি হয়, যাদের কাছে টাকা আছে, লবিং আছে, তারা ওভারঅল বেঁচেই যাবে। কেউ কানাডা চলে যাবে, কেউ মালয়েশিয়া চলে যাবে, হুগামারা খাবো তুমি আর আমি। এবং এই বাংলাদেশে বাংলাদেশপন্থী কেউ নাই, কেউ আওয়ামী লীগপন্থী, কেউ বিএনপি পন্থী, কেউ ভারতপন্থী,
ভারতপন্থী, কেউ আফগানিস্তান পাকিস্তানপন্থী, কেউ ইসলামপন্থী, কেউ হিন্দুপন্থী, কিন্তু অ্যাকচুয়ালি মানুষপন্থী আমি কাউকে দেখতে পাচ্ছি না এই দেশে। জিনিসটা খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার এবং বাংলাদেশ খুবই ভয়ঙ্কর দিকে যাবে। আমাদের দেশে মানে কিছু বলার নাই ভাই, সিরিয়াসলি। তবে তোমাদেরকে আমি একটা আবারও পরামর্শ দিই, যদি সম্ভাবনা থাকে, সুযোগ থাকে, তোমরা আইএলটিএস দিয়ে এখান থেকে, সবাই তো আর যেতে পারবে না, যে কয়জন যেতে পারবে তারা দেশ ছেড়ে চলে যেও। আমি তো অনেক ভুল করে ফেলেছি, আমি 5 বছর পরে যাবো, আর 5 বছর আমি মোটামুটি গুছিয়ে নিয়ে তারপর যাবো আর কি। মানে বাংলাদেশে আমি আর কোনো ইনভেস্টমেন্ট করবো না, এমনকি কোনো শৌখিনতা আর করার তো আমি চাচ্ছি না। বাংলাদেশে এখন আমি যদি একটা সিভিক কিনি বা একটা টয়োটা সিএসআর কিনি, সেটা একটা রিস্ক, কারণ যে কোনো সময় দেশের পরিস্থিতি চেঞ্জ হবে, তখন ওই সিএসআর দিয়ে আমি কি করবো, জান না বাসলে। আমি সিরিয়াস টেনশন আসি বাংলাদেশ নিয়ে ভাই। তুমি চারিদিকে খবর টবর দেখো, খুব বেকায়দা অবস্থা, এবং মানুষ যে এত সহ্যহীন, তুমি ফেসবুকের কমেন্ট দেখলেই দেখবে, মানে তোমার মনের মতো না হলেই হয়েছে, তারকে মনে করো মেরে ফেলে, এরকম একটা অবস্থা। এই পুরো উপমহাদেশে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান সব জায়গায় একই অবস্থা। তবে এবার ইউরোপে যাবে, ইউরোপে গিয়ে থাকবা কই? ইউরোপে গেলে আমরা আবার সংখ্যালঘু, ওইখানেও মুসলিম নিয়ে প্রবলেম, ওইখানেও তোমার মনে করো আমাদের ব্রাউন চামড়া, কালো চামড়া। আবার তুমি সৌদি বা দুবাইতে যাবে, লাইফস্টাইল টিকবা কিভাবে? জীবনে পাসপোর্ট ভিসা পাবে না। আবার সৌদি, মিডল ইস্টের মানুষ তো আমাদের মুসলমানই মনে করে না। তো সবকিছুর বিচার করে আমি দেখলাম, পাসপোর্ট ভিসা না পেলেও মালয়েশিয়া মোটামুটি একটা নিরাপদ জায়গা। পাসপোর্ট ভিসা না পেলেও তুমি যদি সেরকম টাকা পয়সা থাকে, মালয়েশিয়ায় 2-3টা ফ্ল্যাট কিনে ভাড়া দিবে, তারপরে থাকবা মালয়েশিয়া, অন্তত ভালো থাকবে। মালয়েশিয়া কোনো ঝামেলা জড়াবে না। মুসলিম কান্ট্রিও আছে, আবার মনে করো যে ওরা স্বাভাবিকও আছে। অনেক সমস্যা থাকতে পারে, কিন্তু আদার কান্ট্রিজ অনেক ভালো, আবহাওয়া মোটামুটি বাংলাদেশের সাথে ম্যাচিং খায়। আর তাছাড়া যদি আমেরিকা, ইংল্যান্ডে যাও, হ্যাঁ অনেক সুবিধা আছে, কিন্তু কোন এক সময় ওখানেও ঝামেলা হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেমন তোমার ইহুদিদের খেদানোর জন্য হয়েছে, খ্রিস্টিয়ান বা হোয়াইটরা তৃতীয় বিশ্বযুদ্ধ করবে আমেরিকা, ইংল্যান্ড থেকে মুসলিমদের খেদানোর জন্য, মানে গণহত্যা শুরু হবে ওখানেও। মানে আমার কথা শুনতে খারাপ লাগলো, এটা সত্য। তো এই জন্য অ্যাজ এ মুসলিম আমি বলি যে আমরা কোনো দেশে নিরাপদ না, না মুসলিম কান্ট্রিতে নিরাপদ, না ইহুদি খ্রিস্টানদের কান্ট্রিতে। অবশ্যই এর জন্য আমাদের অনেক দোষ আছে, আমরা যে একবারে সাধু মানুষ তা না, আমাদেরও অনেক ভুল আছে, কিন্তু কখনোই আমরা আমাদের ভুলগুলো আইডেন্টিফাই করি নাই, কোথায় কোথায় আমাদের চেঞ্জ হওয়া উচিত। আমাদের অন্যদের দেশে যেতে হবে কেন? বাংলাদেশে কত সুন্দর একটা দেশ, সবাই মিলে যদি মিলেমিশে থাকে, দুর্নীতি যদি না থাকে ভাই, $400 বিলিয়ন একটা অর্থনীতি, 100 টাকার একটা সিগারেটে প্রায় 80 টাকা ভ্যাট দিই আমরা। কোকটোক যে খাওয়াই 100 টাকার যদি হয়, তার মধ্যে 60-65 টাকা ভ্যাট থাকে। তাহলে এই টাকাগুলো গেল, এই টাকাগুলো যদি ইউজ হইতো রেগুলার, তোমার বাড়ির সামনে রাস্তার যে কাজগুলো থেকে টাকা চুরি হচ্ছে, ওই টাকা ভারত এসে নিয়ে গেছে, ওই টাকা আমেরিকা ইহুদিরা নিয়ে গেছে, তারা আমাদের প্রবলেম? আমাদের সার্বভৌমত্বের প্রবলেম হতে পারে ভারত, কিন্তু ভেতরের যে সমস্যাগুলো আমাদের, যে হাজার হাজার কোটি টাকা যে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বা আমাদের যে উন্নতি হতো, সেগুলো তো ওখানে আমেরিকা ইহুদিরা আসে নাই, ভারতও আসে নাই। আমার বাড়ির সামনে যে রাস্তার টাকা মারা গিয়েছে, অমুক প্রজেক্টের যে টাকা চুরি হচ্ছে, এগুলো তো ভারত এসে নেয় না। বাজেটের যে টাকাগুলো, এগুলো তো ভারত এসে নেয় না। এইগুলো যদি 54 বছর ইউজ হতো বাংলাদেশে, তাহলে বাংলাদেশে এখন দক্ষিণ কোরিয়া না থাকলে মালয়েশিয়ার লেভেলে থাকতো, আর একটা ধনী মানুষকে সবাই দাম দেয়। আমরা হলো ফকিন্নি, অশিক্ষিত, কার্যকলাপ আমাদের আবল তাবল, আমাদের দাম দেবে কে? 54 বছর ধরে যদি যেগুলো ইউজ হতো, আমাদের অর্থনৈতিকভাবে আমরা উন্নতি থাকতাম, আমেরিকাও দাম দিত, ইউরোপও দাম দিত, ভারতও দাম দিত, যে না ওখানে যদি আক্রমণ করি, ওরাও তো ধনী দেশ, অনেক গুরুত্বপূর্ণ দেশ, ও দেশে পৃথিবীর বিভিন্ন দেশে ইনভেস্টমেন্ট রয়েছে। ধরো একটা হেলদি দেশে কি করবে? আমেরিকা ইনভেস্ট করেছে, ধরো আইফোনের ফ্যাক্টরি দিয়েছে, টেসলার ফ্যাক্টরি দিয়েছে, ইউরোপ এখানে ইনভেস্ট করেছে, তখন কি আমাদের দিকে তাকাতে পারতো না? পৃথিবীর একটা গুরুত্বপূর্ণ পার্সন থাকতো আমরা। কিন্তু আজকের পরিস্থিতির জন্য আমাদের পূর্বপুরুষরা দায়ী। মুসলিমদের এই পরিস্থিতির জন্য দায়ী হচ্ছে আমাদের 300 বছর আগের পূর্বপুরুষরা, যাদের ভুলের জন্য আজকে আমাদের টেকনোলজি, অর্থনীতি, ব্যবসা কিছুই নাই। আর বাংলাদেশের পরিস্থিতির জন্য এই গত 54 বছরের রাজনীতিবিদরা দায়ী। কিন্তু এগুলা বলার ভাই ভাষা নাই, এগুলা বলে লাভ নাই ভাই। সত্যি ভাবতে খুব ভয় লাগে যে এত বছর কষ্ট করলাম, এত কিছু করলাম, একটা তুরিতে মনে করো যে আমাদের সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, এমন একটা দেশে আমরা জন্মগ্রহণ করেছি। এগুলো ভাবলে কিন্তু তুমি ডিপ্রেসড হয়ে যাবে। এটা ডিপ্রেসড হওয়ার মতো জিনিসও, মানে এমন একটা জিনিস আমাদের কিছু করার নাই। তো যাই হোক, আমি অনেক অফ টপিক কথা বললাম, কিন্তু এতটুকু অফ টপিক কথা বলার দরকার ছিল, কারণ আমাদেরকে বরাবরই আমাদের যে মেইন যে চাহিদা, সেটা থেকে আমাদের ফোকাস সরিয়ে দেওয়া হয়, আমাদের হিন্দু মুসলিম করানো হয়। কিন্তু আমাদের এইটা কিন্তু আমাদের পলিটিশিয়ান এটা শেখায় না যে আমার নাগরিক চাহিদাটা কি। নাগরিক হিসেবে আমি আমার রাস্তা কতখানি পাবো, আমি আমার সুবিধা কতখানি পাবো, আমার চিকিৎসা সুবিধা, অর্থনৈতিক সুবিধা কতখানি পাবো, আমার কয় টাকা ভ্যাট উঠছে, কয় টাকা কোথায় খরচ হচ্ছে, এই স্বচ্ছতা নিয়ে কেউ কোনো কথা বলে না। আমাদের ধর্মীয় অধিকার, এটা নিয়ে সবাই সোচ্চার। আর ব্যাপার হচ্ছে বর্ডার দিয়ে যে ওই যে দেশি ব্যাপারটা, ইন্ডিয়ার সরকার ইন্ডিয়াকে এত ভালোবাসে, ইন্ডিয়ার সব মানুষ উন্নতি করছে না, বাংলাদেশের সরকার বাংলাদেশ উন্নতি করছে। এই যে ইসলামিক যে স্কলার, হিন্দু যে স্কলার, তাদের বাড়ির পাশের যে হিন্দু, তারা দেখতে পায় না, জমি জমানে প্রবলেম হলে মেরে ফেলবে। মানে মানুষ দরকার নাই, এদের দরকার এদের এজেন্ডা বাস্তবায়ন, এরা মনে করো যে কাজ করছে। কিন্তু আমাদের মতো সাধারণ মানুষদের কেউ ভালোবাসে না। ওই ইন্ডিয়ার হিন্দুর যে অবস্থা, বাংলাদেশের একটা গরিব মুসলমানের একই অবস্থা, কিন্তু আমাদের ব্রেন নিয়ে খেলে তারা আমাদেরকে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাচ্ছে। তো এই জিনিসগুলো তোমরা ভালো মতো একটু বোঝার চেষ্টা করবে। চোখ আছে দেখবে, কান আছে শুনবে, ব্রেন আছে ভাববে। সকালে ঘুম থেকে উঠে তোমার প্রবলেম কি, অর্থনৈতিক প্রবলেম, অমুক প্রবলেম, তোমার প্রবলেম, কিন্তু ফেসবুকে ঢুকলে তুমি দেখতেছো আরে আমার শত্রু ভারত, ভারতের মানুষ দেখতেছে আমার শত্রু বাংলাদেশি। কিন্তু ভারতের সরকার ভারতের একটা সাধারণ মানুষের আমেরিকান লেভেলে নাগরিক অধিকার দেয়। বাংলাদেশে আমরা কি সুযোগ সুবিধা ভোগ করছি? তুমি যে পজিশনে এসেছো, আমি যে পজিশনে এসেছি, আমাদের দক্ষতা, আমাদের যোগ্যতা আমরা এসেছি। সবাই যার যার জায়গা থেকে সেইভাবে আসে, কিন্তু আমাদের টোটালি কি করা হচ্ছে, আমাদের ব্রেন ওয়াশ করে, ম্যানিপুলেট করে, যাতে আমরা মূল জায়গায় ফোকাস না দিতে পারি, আমাদের এভাবে চালানো হচ্ছে। আর এভাবেই আমরা চলতে থাকবো, কারণ
আমরা হচ্ছে গরু, সব গরু, আমরা সব ছাগল, গরু ছাগল। আমরা ভাগ্য ভালো নিয়ে আসছে হচ্ছে তোমার আমেরিকা ইংল্যান্ডের মানুষ। ওরা ন্যাংটোয় ঘুরলে ওদের নীতি আছে, ওদের নাগরিক অধিকার আছে, ওদের নিরাপত্তা আছে। আমাদের ভালোবাসার মধ্যে কেউ নাই। এসব গরিব ফকির নিয়ে অশিক্ষিত দেশে না হিন্দুরা ভালোবাসে, না মুসলমানরা ভালোবাসে। এরা খালি তাদের স্বার্থের জন্য আছে, এবং আমাদের যেভাবে ব্রেন ওয়াশ করে দল ভারী করা যায়, এজেন্ডা বাস্তবায়ন করা যায়, এভাবে তারা কাজ করছে। তো আমি এমন একজন মানুষ, আমি উস্কানি ছড়াই না, কিন্তু আমি চাই তোমরা যারা আমার ফলোয়ার রয়েছে তারা ম্যাচুইট এবং মনে করো সত্যিকার অর্থে শিক্ষিত একটা মানুষ হও এবং সবকিছু বুঝতে পারো, যাতে তোমাদের কেউ ম্যানিপুলেট না করতে পারে, তোমাদেরকে কেউ ইউজ না করতে পারে। এর জন্য আমি এতগুলো কথা বললাম, কারণ তোমরাই ভবিষ্যৎ, তোমরাই এই দেশকে উদ্ধার করবে, তোমরাই আমাদেরকে একসময় উদ্ধার করে টেনে নিয়ে যাবে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।